হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যা সাম্প্রতিক সবচেয়ে বাংলাদেশে আলোচিত। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কোন পদ্ধতিতে হবে সে বিষয় নিয়ে আলোচিত বিষয় পিআর পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রিয় দর্শক, পিআর পদ্ধতি মিনিংস হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ পিআর পদ্ধতি, যা বাংলা বোঝানো হচ্ছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা। এই ক্ষেত্রে সাধারণত বলা যায় যে একটি রাজনৈতিক দল যত শতাংশ ভোট পাবে তত শতাংশের উপর ভিত্তি করেই তার সংসদীয় আসন নির্ধারণ হবে। অর্থাৎ যেমন কোনো দল 20% ভোট পেল, তার টোটাল আসনের মোট আসনের ওই 20%-এর উপর নির্ধারিত হবে তার সংসদীয় আসন কয়টি হবে। যা নিয়ে বর্তমান আমাদের দেশে তর্ক বিতর্ক আছে, সুবিধা অসুবিধা নিয়ে আছে। অনেকে বলতেছে যে উন্নয়নশীল অনেক দেশেই পিআর পদ্ধতি ব্যবস্থা চালু আছে, কিন্তু আমাদের দেশের পিআর পদ্ধতি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটা আলোচনার বিষয় এবং দেখার বিষয়। কারণ উন্নত দেশের যে নীতি নৈতিকতার মাধ্যমে পরিচালিত হয়, রাষ্ট্র অবকাঠামো তারা যেভাবে পরিচালিত, আমাদের দেশে সেটা আদৌ সম্ভব নয়। কারণ আমাদের বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আছে, নীতি নৈতিকতার ব্যাপার আছে। আমরা একে অপরের প্রতি এখনও সৌহার্দ্যপূর্ণ হতে পারিনি, এখনও একে অপরকে সহমর্মিতার জায়গায়, বিশ্বাসের জায়গায় নিতে পারেনি। যার কারণে আমাদের দেশে পিআর পদ্ধতিতে নির্বাচনটা একটা ধরাশায়ী এবং ধোঁয়াশার ভিতরে হবে এবং একটা কঠিন পর্যায়ে যাবে। কারণ আমরা কেউ কাউকে বিশ্বাসের জায়গায় নিতে পারিনি। পিআর পদ্ধতিতে যখন ভোট হবে, এটা সাধারণত দলীয় ভোট হবে। অর্থাৎ একটা দলের মার্কা নিয়ে ভোট হবে, দলীয় পার্সেন্টেজের উপর আসন নির্ধারণ হবে। এক্ষেত্রে আমি আমার সংসদীয় এলাকায় জনগণের সাথে যে সম্পৃক্ততা থাকবে, সেই সম্পৃক্ততা থেকে বঞ্চিত হবে। কারণ স্থানীয় যিনি সংসদ সদস্য হবেন, তিনি তার জনগণের সাথে সম্পৃক্ততা থাকবে না। কারণ এখানে দলের প্রধানের কাছে সর্বময় ক্ষমতা থাকবে। দলের প্রধান যাকে ইচ্ছা তাকেই সংসদ সদস্য ঘোষণা করতে পারবেন এবং নির্দিষ্ট আমার ভোট, আমি কাকে মনোনীত করলাম, আমি সেটা নির্ধারণ করতে পারবো না। এটা আমার দল থেকে আমার সংসদীয় আসনে যে সংসদ সদস্য নির্ধারণ করে দেওয়া হবে তাকে আমার সংসদ সদস্য হিসাবে মেনে নিতে হবে। এটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা গ্রহণযোগ্যতা পাবে না। এবং পিআর পদ্ধতিতে সবচেয়ে ভয়াবহ হবে যে সংসদ সদস্য বেচা কিনা একটা ব্যবস্থা থাকবে। কারণ হচ্ছে যে আমাদের দেশে, তো আমি শুরুতে বলছি, নীতি নৈতিকতার ব্যাপারটা অনেক ব্যাপার আছে। ছোট যারা দল আছে তারা দেখা গেছে দলীয় প্রধানরা এই ক্ষেত্রে বড় ধরনের একটা বাণিজ্য করতে পারবে। কারণ হচ্ছে যে যারা শিল্পপতি আছে, এখানে দেখা গেছে শিক্ষার মান, সমাজের উন্নয়ন বা জনগণের সাথে সম্পৃক্ততা আছে, এমন ধরনের নেতাকে বাদ দিয়ে দলীয় প্রধানের ইচ্ছা মতন সে টাকার বিনিময় হোক, তার আত্মীয়তা কারণের মাধ্যমে হোক, সে এখানে সংসদ সদস্য নির্ধারণ করতে পারবে। এবং আপনি যাকে মনে প্রাণে চাচ্ছেন আপনার সংসদীয় আসনে সংসদ সদস্য হিসেবে, আপনি তাকে পাচ্ছেন না। দেখা গেছে আপনার বাড়ি লক্ষ্মীপুর, আপনি দেখা গেছে জালগাড়ির একজন এসে আপনার লক্ষ্মীপুরের সংসদ সদস্য হবে। এই ক্ষেত্রে কি দেখা যাবে যে জনগণের সাথে যে সম্পৃক্ততা এবং নেতাদের সাথে, যারা এতদিন দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে, তাদের সাথে ওই এমপি সাহেবের যে সম্পৃক্ততাটার একটা বিশাল ফরাক হবে। এবং সংসদীয় উন্নয়নের জন্য জেলায়, উপজেলায় বা সংসদের এলাকায়
সরকারিভাবে কাজ করার জন্য একটা বিশাল একটা ব্যাঘাত ঘটবে। আরও ভয়াবহতা হচ্ছে যে যে বিশেষ করে ছোট দলগুলো যারা ধরেন আপনার 20% রেশিওতে সে হয়তো 60টা আসন পেল, আর একটা দল 140% বা 50% রেশিওতে সে হয়তো 130-40 পেল। সর্বসম্মতিভাবে সকল দলের ভিত্তিতে তো একটা রাষ্ট্র বা সরকার গঠন হবে। তখন দেখা গেল যে 130 আসন যেটি পেল যে বড় দলটা, তার সাথে অন্য আরেকটি দল 30 আসন পেল, অন্য আরেকটি দল 20 আসন পেল, অন্য আরেকটি দল 10 আসন পেল। এভাবে যখন পুরো সংসদটা গঠন হবে, পরবর্তীতে দেখা গেছে আমার সাথে বা বড় দলের সাথে বিভিন্ন বিষয়ে বনিবনা হলো না, বা বিদেশি কোনো এজেন্সির প্রলোভনে পড়ে ওই ছোট দল তার সংসদ থেকে পদত্যাগ করলো, বা তার 30 জন বা তার 40 জন আসন সংসদ সদস্য নিয়ে এসে সরকার থেকে পদত্যাগ করলো, সাথে সাথে একটা সরকারের পতন হয়ে যাবে, সাথে সাথে অটোমেটিকলি সংসদ ভেঙে দিতে হবে। এতে করে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের যে ব্যবস্থা, এই ব্যবস্থা খুবই দুর্জর অবস্থা পড়ে যাবে এবং খুবই দুর্বল অবকাঠামোর উপর আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত যেতে হয়। এবং আমাদের দেশে একটা স্বল্প উন্নয়ন দেশের যে পরিমাণ টাকা ব্যয় খরচের মাধ্যমে নির্বাচন আয়োজন করা হয়, সেই রকম একটা অবস্থা যখন হবে তখন আমাদের দেশে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। কারণ একটা নির্বাচন আয়োজন করতে সরকারের 500 থেকে 600 কোটি টাকা খরচ হয়। এখন আপনি যদি এক বছরের মাথায় দেখা গেল যে আপনার শরিক ওই সংসদ সদস্যরা 30 জন বা 50 জন পদত্যাগ করে নিল, পদত্যাগ করার সাথে সাথে যখন সংসদ ভেঙে যাবে তখন আবার আরেকটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। এভাবে একটি গণতন্ত্র, আমাদের দেশের এই গণতন্ত্রের যে প্রক্রিয়া আছে নির্বাচন পদ্ধতিতে সবার অংশগ্রহণে যে নির্বাচন হয়, সেই ব্যবস্থার থেকে যখন আমি পিআর পদ্ধতিটা নতুনভাবে মানুষভাবে গ্রহণ করতে পারবে না, নতুনভাবে যখন আমরা এই পদ্ধতিটা গ্রহণ করতে যাব তখন আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোটা খুবই দুর্বল হয়ে পড়বে। এবং এটা দেশের যারা বুঝাচ্ছে যে এটা আমাদের সকলের ভোটের একটা পাবে, সকলের ভোটের মর্যাদা পাবে, সকলের ভোটের অধিকারের মর্যাদা পাবে। যারা যে আসনে হয়তো সংসদ সদস্য যে জয় লাভ করলো আর যে পরাজয় লাভ করলো, পরাজিত ব্যক্তির ভোটের মানটা থাকলো না, পরাজিত ব্যক্তিকে যারা ভোট দিছে তাদের ভোটের মর্যাদা পেল না তারা। কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু যখন আপনি এই পদ্ধতিতে যখন রেশিও অনুযায়ী যখন সংসদ সদস্য পাবেন তখন দেখা গেছে ওই যে আপনাকে দেশীয় এবং আন্তর্জাতিক প্রলোভনের মাধ্যমে, কিন্তু আমাদের দেশে তো আমরা নৈতিকতাভাবে এতটা এগোতে পারিনি যে আমাদের নীতি নৈতিকতাটা খুবই উন্নত। আমরা ইসলামিক শক্তি বলেন আর গণতান্ত্রিক শক্তির কথা বলেন, সবাই একটা পর্যায়ে আসি টাকার প্রলোভনে পড়ি, নিজেদের স্বার্থের নিশির মধ্যে পড়ি। কিন্তু দেখা গেছে আমরা দেশের স্বার্থ খুব কমই দেখি, দেশের স্বার্থ না দেখি বেশিরভাগই নিজের স্বার্থ দেখা হয়। দৌড়ের কাজ করে অনেক সময় পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থাদের অপতৎপরতা থাকবেই, এক্ষেত্রে প্রলোভন দেওয়ার জন্য থাকবেই, যে একটি দেশকে ঝুনঝুর করে দেওয়ার জন্য, একটি দেশকে ফুতুর করে দেওয়ার জন্য। ওই রকম যারা ওত পেতে থাকে তারা তখন পিআর পদ্ধতিতে যখন নির্বাচিত সংসদ সদস্যদেরকে তারা এটা সহজেই তারা এই কাজটা করবে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে তাদের এই গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে দেওয়ার জন্য, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য প্রলোভন দিবে। এটা অনেকটা দ্বারা নিশ্চিত। তাই আমি মনে করি আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়ে আমাদের পূর্বের পদ্ধতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন হওয়া উচিত। এবং আমি আশা করি আমাদের আগামী নির্বাচন আমাদের প্রচলিত পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা হবে। আমরা আমাদের ভোট আমরা যাকে দিব, আমরা আমাদের নেতাকে মনোনীত করতে পারবো। আমি যাকে সংসদ সদস্য চাচ্ছি, আমার আসনের সংসদ সদস্য আমি নিজেই নির্বাচিত করব। কিন্তু পিআর পদ্ধতিতে যখন নির্বাচিত হবে তখন আমার সংসদ সদস্য আমার মতামতে হবে না, আমার সংসদ সদস্য দলীয় প্রধান থেকে নির্ধারিত হবে। কিন্তু আমার নির্বাচনী এলাকার বা আমার নিজের এলাকার যার সাথে আমি কাজ করছি, যার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, যে নিয়ে দীর্ঘদিন মামলা হামলা এবং জেল জুলুম করে নির্যাতনের শিকার হয়ে রাজনীতির সাথে সম্পৃক্ততা করে ওই সংসদীয় আসনটাকে গুছিয়ে রেখেছেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে তিনি তার সংসদ সদস্য হতে পারবেন না। এটা সম্পূর্ণ দলীয় প্রধানের উপর
চলে যাবে। তাই আমি মনে করি আমাদের ইয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়ে আমাদের প্রচলিত পদ্ধতিতেই আগামী সংসদ নির্বাচন হবে আশা করি। সবাইকে পিআর সম্পর্কে যতটুকু ধারণা দিতে পেরেছি সেই সবাই আমার চেষ্টা করেছি, আমি যতটুকু বুঝেছি পিআর সম্পর্কে আলোচনা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।